الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا صدق الله العلي العظيم বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ঈমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে, এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো, শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ রোববার 20 জুন, 6 আষাঢ় এবং ফার্সি 30 খোরদদ। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,600 কিলোহার্টসে এবং সৌদি আরবে শর্টওয়েভ 31 মিটার ব্যান্ডে 9,870 কিলোহার্টসে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার জন্য এবং ওয়েবসাইট ভিজিট করার জন্য লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radio tehran pn। আমাদের এই অনুষ্ঠান ইরান স্যাট বা বাদর 5 স্যাটেলাইটও প্রচারিত হয়। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতাদের পাঠানো দুটি রিপোর্ট। এরপর সংবাদ বিশ্লেষণমূলক প্রাত্যহিক আয়োজন দৃষ্টিপাতে থাকছে যথারীতি দুটি প্রতিবেদন। ইরানে অনুষ্ঠিত 13তম প্রেসিডেন্ট নির্বাচনে ব্যাপক ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন সৈয়দ ইব্রাহিম রাইসি। প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হওয়ার পর তার দেয়া বক্তব্য নিয়ে রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এছাড়া বাংলাদেশে ঢাকায় করোনার নতুন ঢেউয়ের আশঙ্কার পরিপ্রেক্ষিতে ঈদে ঘরমুখো যাত্রা এবং কোরবানির হাট নিয়ন্ত্রণের পরামর্শ নিয়ে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি আব্দুর রহমান খানের একটি প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে আল্লাহর পবিত্র নামের তাৎপর্য এবং শিক্ষা শীর্ষক ধারাবাহিক আলোচনা আসমাউল হুসনা। কথাবার্তার পর প্রান্তিক আয়োজন রয়েছে আদর্শ মানুষ গড়ার কৌশল শীর্ষক সাপ্তাহিক আলোচনা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ। আর সময় থাকলে আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানাগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তবে সবকিছুর আগে সর্বশেষ বিশ্ব সংবাদ। রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী ইব্রাহিম রাইসিকে অভিনন্দন জানিয়ে একের পর এক বার্তা আসছে। তেহরানের সঙ্গে সম্পর্ক উন্নয়নে বিভিন্ন দেশের আগ্রহ প্রকাশ।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী জারিফ বলেছেন, পরমাণু সমঝোতা সংক্রান্ত আলোচনায় শিগগিরই ইতিবাচক ফল বেরিয়ে আসবে এবং এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হবে। বিএনপির মহাসচিব অভিযোগ করেছেন, দেশে মেগা প্রকল্পগুলোয় চলছে গণলুট। ওবায়দুল কাদেরের দাবি, উন্নয়ন দেখার মতো চোখ নেই বিএনপির। এবং জম্মু কাশ্মীরকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়ার পাশাপাশি দ্রুত নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে সেখানে গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে ভারতের কংগ্রেস পার্টি। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, সংবাদ শিরোনাম শুনলেন। এবার বিস্তারিত বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোহেল আহমেদ। ইসলামী প্রজাতন্ত্র ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট সৈয়দ ইব্রাহিম রাইসিকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের নেতারা। এর মধ্যে রাশিয়া, তুরস্ক, ভেনিজুয়েলা, কিউবা, ইরাক, বেলারুশ, সিরিয়া, কুয়েত, কাতার, তুরস্ক, ওমান, আর্মেনিয়া, পাকিস্তান, ভারত, উজবেকিস্তান, কাজাখস্তান, লেবানন ও ফিলিস্তিনের সরকার আনুষ্ঠানিকভাবে ইরানের পরবর্তী প্রেসিডেন্টকে শুভেচ্ছা জানিয়েছেন। কেউ কেউ লিখিত বার্তা পাঠিয়েছেন, আবার কেউ কেউ ফোন করে শুভেচ্ছা জানিয়েছেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন অভিনন্দন বার্তায় বলেছেন, অতীত থেকে রাশিয়া ও ইরানের মধ্যে ভ্রাতৃপ্রতিম সুসম্পর্ক বিরাজ করছে। আশা করি প্রেসিডেন্ট পদে আসীন হওয়ার পর ইব্রাহিম রাইসির কার্যক্রম আন্তর্জাতিক অঙ্গন সহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় গঠনমূলক সহযোগিতাকে আরও বিস্তৃত করবে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদ এক বার্তায় বলেছেন, ইরান ও সিরিয়ার মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে তার সরকার প্রস্তুত রয়েছে। ইরাকের প্রেসিডেন্ট বারহাম সালিউ অভিনন্দন বার্তায় ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্টের সার্বিক কল্যাণ কামনা করেছেন। একই সঙ্গে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন ইরাকের প্রধানমন্ত্রী মুস্তাফা আল কাজেমি। তিনি ফোনেও ইব্রাহিম রাইসিকে শুভেচ্ছা জানিয়ে সুসম্পর্ক জোরদারে আগ্রহ প্রকাশ করেন। প্রতিবেশী দেশ তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইব এরদোগানও অভিনন্দন বার্তা পাঠিয়েছেন। এছাড়া অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। শুভেচ্ছা জানিয়েছে কাতার ও কুয়েতের আমির, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও যুবরাজ সহ আরও কয়েকজন শীর্ষ নেতা আলাদা আলাদা বার্তা পাঠিয়ে ইব্রাহিম রাইসিকে অভিনন্দন জানিয়েছেন। অভিনন্দন বার্তা পৌঁছেছে ওমানের সুলতানের পক্ষ থেকেও। ফিলিস্তিনের স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসও এক বার্তায় রাইসিকে অভিনন্দন জানান। এছাড়া বিভিন্ন দেশের রাজনৈতিক দল ও সংগঠনের পক্ষ থেকেও অভিনন্দন বার্তা আসছে। লেবাননের হিজবুল্লাহ, ফিলিস্তিনের হামাস ও ইসলামী জিহাদ এবং ইরাকের নুজাবা মুভমেন্ট আলাদাভাবে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। গত 18 জুন শুক্রবার অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ব্যাপক ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন সৈয়দ ইব্রাহিম রাইসি। তিনি প্রায় 1,80,00,000 ভোট পেয়েছেন, যা মোট প্রদত্ত ভোটের প্রায় 62%। এদিকে ইসলামী প্রজাতন্ত্র ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট রাইসি আগামীকাল সংবাদ সম্মেলন ডেকেছেন। আগামীকাল ইরান সময় বিকেল 2টায় এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। নির্বাচনে জয়লাভের পর এটি তার প্রথম সংবাদ সম্মেলন। এই সম্মেলনে তিনি সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেবেন। নয়া সরকার গঠনের প্রক্রিয়া ও পররাষ্ট্রনীতি সংক্রান্ত নানা বিষয়েও কথা বলবেন তিনি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, প্রেসিডেন্ট হাসান রুহানি সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের লক্ষ্যে ভিয়েনায় যে আলোচনা চলছে তা থেকে ইতিবাচক ফল বেরিয়ে আসবে এবং এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হবে। আন্তালিয়া ডিপ্লোম্যাটিক ফোরামে অংশগ্রহণের জন্য জারিফ বর্তমানে তুরস্ক সফর করছেন। ওই ফোরামের অবকাশে দেয়া এক বক্তব্যে তিনি এই আশাবাদ ব্যক্ত করেন। জারিফ বলেন, ভিয়েনা সংলাপে এ পর্যন্ত অর্জিত চুক্তির খসড়া দেখেছি। এতে মৌলিক বিষয়গুলো উঠে এসেছে এবং মতপার্থক্যের জায়গাগুলো আগের তুলনায় অনেক বেশি কমে এসেছে। গত 18 জুন ইরানে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে বিচার বিভাগের প্রধান ইব্রাহিম রাইসি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন, তবে তার দায়িত্ব গ্রহণ করতে এখনও 1 মাসেরও বেশি সময় বাকি আছে। পরমাণু সমঝোতা পুনরুজ্জীবন বলতে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে আমেরিকার এই সমঝোতায় ফিরে আসা এবং এরপর ইরানের পক্ষ থেকে এটিতে দেয়া প্রতিশ্রুতি পুরোপুরি বাস্তবায়ন করাকে বোঝানো হচ্ছে।
এদিকে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের পরেও দেশটির সঙ্গে পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা অব্যাহত রাখতে ওয়াশিংটন প্রতিশ্রুতিবদ্ধ রয়েছে। আমেরিকার স্থানীয় সময় শনিবার রাতে এক বিবৃতিতে একথা জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে বলা হয়, ইরানের ক্ষমতায় কে রয়েছে তা তাদের বিবেচ্য বিষয় নয়। মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষাকে তাদের পররাষ্ট্রনীতিতে অগ্রাধিকার দেওয়া হয়েছে। ভিয়েনা সংলাপের সর্বশেষ পর্বের আলোচনায় যে অর্থপূর্ণ অগ্রগতি হয়েছে তাকে আরও এগিয়ে নিতে আমেরিকা বদ্ধপরিকর বলে বিবৃতিতে জানানো হয়েছে। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে। বাংলাদেশে করোনা সংক্রমণের কারণে এবছর প্রাথমিক শিক্ষা সমাপনী বা পিইসি পরীক্ষা হচ্ছে না। শিক্ষার্থীদের বাড়ির কাজের মাধ্যমে মূল্যায়ন করে পরবর্তী শ্রেণীতে প্রমোশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান। বাংলাদেশে চলমান করোনা সংক্রমণের কারণে চলতি বছরের প্রাথমিক শিক্ষা সমাপনী বা পিইসি পরীক্ষা হচ্ছে না। এই পরীক্ষা বাতিলের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে গত বছরের মতো অটো প্রমোশন না দিয়ে এবছর শিক্ষার্থীদের বাড়ির কাজের মাধ্যমে মূল্যায়ন করে পরবর্তী শ্রেণীতে প্রমোশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক এম মনসুর আলম আজ রোববার এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, প্রাথমিক সমাপনী পরীক্ষার্থীদের অটো পাস দেয়া হবে না। পরিস্থিতি স্বাভাবিক হবার পর শিক্ষার্থীদের ক্লাসে আনা সম্ভব হলেও তাদের বার্ষিক পাঠ পরিকল্পনার আলোকেই পড়ানো হবে। তাছাড়া প্রাথমিক শিক্ষার্থীদের বাড়ির কাজের মাধ্যমে মূল্যায়নের ব্যবস্থা নিশ্চিত করা হবে। এদিকে সরকারি বিধিনিষেধ ও ঈদুল আজহার সঙ্গে মিল রেখে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আরও 1 মাস বাড়তে পারে। সেই হিসাবে শিক্ষা প্রতিষ্ঠান আগামী জুলাইও খুলছে না। আজ রোববার সকালে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ মাহবুব হোসেন জানিয়েছেন, মাঝে করোনার আক্রমণ কমে যাওয়ায় শিক্ষা প্রতিষ্ঠান খোলার ঘোষণা দেয়া হয়েছিল। হঠাৎ সংক্রমণ এবং মৃত্যু দুটোই বাড়ছে। করোনা সংক্রমণ না কমা পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলার কোনো সিদ্ধান্ত আসবে না। করোনা শনাক্ত হবার পর গত বছরের 17ই মার্চ থেকে বন্ধ রয়েছে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান। এর আগে করোনা সংক্রমণের হার বৃদ্ধি পাওয়ায় সরকারি বিধিনিষেধ আগামী 15 জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। এর 1 সপ্তাহ পরে অর্থাৎ 22 বা 23 জুলাই অনুষ্ঠিত হবে ঈদুল আজহা। সেই হিসাবে জুলাই মাসেও বন্ধ থাকতে পারে সব শিক্ষা প্রতিষ্ঠান। রেডিও তেহরান, খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ farstoday.com/bn। ফিরছি সংবাদে। বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি অভিযোগ করেছে, দেশে উন্নয়নের নামে মেগা প্রকল্পগুলো গণলুট চলছে। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় এ অভিযোগ করেন। মির্জা ফখরুল অভিযোগ করেন, সরকার দেশে লুটপাটের রাজত্ব কায়েম করে পরিকল্পিতভাবে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করছে। সরকার মেগা প্রকল্পকে টাকা বানানোর প্রকল্পে পরিণত করেছে। এদিকে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অভিযোগ করেছেন, বিএনপি দেশের লুটপাট তন্ত্র চালু করেছিল। বহুদলীয় গণতন্ত্রের নামে বাংলাদেশকে বহুদলীয় তামাশায় পরিণত করেছিল। বিএনপি শাসনামলে দুর্নীতির কারণে নিজেদের কোনো নেতাকে দলটি শাস্তির আওতায় আনেনি বলে তিনি মন্তব্য করেন। ওবায়দুল কাদের আরও বলেন, চলমান মেগা প্রকল্পগুলোর কাজ শেষ হলে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির ধারা আরও বাড়বে। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রস্তাবিত সর্বদলীয় বৈঠকের আগে সে দেশের প্রধান বিরোধী দল কংগ্রেস বলেছে, জম্মু কাশ্মীরকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেয়া এবং নির্বাচন অনুষ্ঠানই সেখানে গণতন্ত্র পুনরুদ্ধারের একমাত্র উপায়। আজ দিল্লিতে এক সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ও মুখপাত্র রণদীপ সিং সূর্যেওয়ালা বলেন, জম্মু কাশ্মীরের রাজ্যের মর্যাদা বিলুপ্তি, গণতন্ত্র এবং সাংবিধানিক নীতিগুলোর উপর সরাসরি আক্রমণ।
তিনি বলেন, ভারতীয় জাতীয় কংগ্রেস বিশ্বাস করে যে জম্মু কাশ্মীরকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেয়া এবং সেখানে নির্বাচন পরিচালনা করা প্রয়োজন, যাতে লোকেরা দিল্লির শাসন ব্যবস্থার পরিবর্তে তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে। সম্পূর্ণ গণতান্ত্রিক অধিকারের নিশ্চয়তা দেওয়ার এটাই একমাত্র উপায়। আগামী 24 জুন জম্মু কাশ্মীর পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সর্বদলীয় বৈঠক ডেকেছেন। দিল্লিতে গুরুত্বপূর্ণ এই বৈঠকে কেন্দ্রীয় সরকার জম্মু কাশ্মীর সম্পর্কিত বিভিন্ন বিষয়ে আলোচনা করবে বলে জানা গেছে। এদিকে ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিজেপি নতুন করে বাংলা ভাগের চক্রান্ত শুরু করেছে। সম্প্রতি রাজ্যের বিজেপি নেতাদের একাংশ কেন্দ্রীয় সরকারের কাছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি জানানোর পর তিনি এই মন্তব্য করলেন। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আব্দুল হাকিম। ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেছেন, বিজেপি নতুন করে বাংলা ভাগের চক্রান্ত করছে। তিনি আজ রোববার উত্তর 24 পরগনা জেলার বনগাঁয় এক কর্মসূচিতে যোগ দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ওই মন্তব্য করেন। বাংলার বিরুদ্ধে এই চক্রান্তটা পুরনো চক্রান্ত এবং বিশেষ করে এবারের নির্বাচনে বাংলার মানুষ তো বিজেপির মুখে জামা ঘষে দিয়েছেন, সেইটা সহ্য করতে না পেরে নতুন করে এখন বাংলা ভাগের চক্রান্ত বলছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি রাজ্যের বিজেপি নেতাদের একাংশ কেন্দ্রীয় সরকারের কাছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গকে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি জানিয়েছেন। সেই প্রসঙ্গে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আজ ওই মন্তব্য করেন। অন্যদিকে আজ তৃণমূলের সর্বভারতীয় শ্রমিক সংগঠনের সভানেত্রী দোলা সেন রাজ্যে বিজেপি নেতাদের একাংশের 356 ধারা জারির দাবি প্রসঙ্গে মন্তব্য করে বলেন, পাগলে কিনা বলে ... মমতা বন্দ্যোপাধ্যায় গতবারের থেকেও বেশি সিট পেয়েছেন বলে ওদের মাথা খারাপ হয়ে গিয়েছে, তো অনেক হুঙ্কার দিয়েছিল, তাই এখন একটু উল্টো পাল্টা বকবে। ও নিয়ে আমরা মাথা ঘামাচ্ছি না, আমরা এখন আরো এগোবো, বাংলায় আরো ভালো কি কাজ হবে উন্নয়নে সেইটা নিয়ে ভাবছি, বলছিলেন দোলা সেন। রাজ্য সরকারের বিরুদ্ধে দিল্লিতে রাজ্যপাল জগদীপ ধনখড়ের অভিযোগ প্রসঙ্গে দোলা সেন বলেন, পাগলে কিনা বলে ... সেজন্য ওনার সম্পর্কে কোনো মন্তব্য না করাই ভালো। বলছিলেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা। তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়িপ এরদোগান বলেছেন, রাশিয়া থেকে S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার ক্ষেত্রে আঙ্কারার অবস্থানে কোনো পরিবর্তন হবে না। এই ইস্যুতে আমেরিকা আগেই তুরস্কের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। তুর্কি প্রেসিডেন্ট আরও বলেন, গত বৃহস্পতিবার ব্রাসেলসের ন্যাটো জোটের শীর্ষ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে তার প্রথম সাক্ষাতেই তিনি তাকে এই কথা জানিয়ে দিয়েছেন। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। বিশ্ব সংবাদের পর এবার আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। আপনারা যেমনটি জেনেছেন, ইরানে অনুষ্ঠিত 13তম প্রেসিডেন্ট নির্বাচনে ব্যাপক ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন সৈয়দ ইব্রাহিম রাইসি। তিনি বলেছেন, তিনি কঠোর পরিশ্রমী, বিপ্লবী ও দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তুলবেন। নির্বাচনে জেতার পর তার এই বক্তব্য সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের পর্যালোচনা। পড়ে শোনাচ্ছেন রেজওয়ান হোসেন। ইরানে অনুষ্ঠিত 13তম প্রেসিডেন্ট নির্বাচনে ব্যাপক ভোটের ব্যবধানে বিজয়ী হলেন সৈয়দ ইব্রাহিম রাইসি। তিনি ইরানের 8ম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হলেন। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ডক্টর মোহসেন রেজাইর চেয়ে 1,55,00,000 ভোট বেশি পেয়ে নির্বাচিত হয়েছেন। চূড়ান্ত বিজয় ঘোষণার পর ধর্মভিত্তিক জনগণের শাসন ব্যবস্থার আওতায় নবনির্বাচিত প্রেসিডেন্ট রাইসি এক বিবৃতিতে তিনি নিজেকে দেশের সমস্ত মানুষের খাদেম বা সেবক হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, তিনি কঠোর পরিশ্রমী, বিপ্লবী ও দুর্নীতিমুক্ত প্রশাসন গড়ে তুলবেন। ইসলামী বিপ্লবী সরকারের দায়িত্বশীল হিসেবে ন্যায় বিচার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন তিনি। 18 জুন অনুষ্ঠিত নির্বাচনকে তিনি ঐতিহাসিক ও প্রবল
আবেগপূর্ণ বলেও উল্লেখ করেন। নির্বাচনে বিজয়ের আগে ইব্রাহিম রাইসি এক সাক্ষাৎকারে তার শাসনকে গণভিত্তিক, দুর্নীতিমুক্ত ও ইসলামী বিপ্লবী চেতনাভিত্তিক এই 3 মূল নীতি হিসেবে উল্লেখ করে বলেছিলেন, সবারই এটা জেনে রাখা উচিত, আমার সরকার দুর্নীতিকে কোনোভাবেই টলারেট করবে না এবং প্রশাসনের কোথাও আমরা দুর্নীতির সুযোগ দেব না। প্রেসিডেন্ট হিসেবে বিজয় ঘোষণার পর রাইসি এক ভাষণে তার সরকারকে নয়া অধ্যায়ের গুরুত্বপূর্ণ সূচনাকারী হিসেবে উল্লেখ করে বলেছেন, অর্থনৈতিক সংকটে জর্জরিত মানুষের অভিন্ন দুঃখ দুর্দশা লাঘবে তার সরকার এমনভাবে কাজ করবে যাতে সর্বত্র ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়। তিনি বলেন, ইরানের জনগণ চায় না কোনো একজন ব্যক্তি বা গোষ্ঠী ক্ষমতা ছেড়ে দেবে এবং আরেকজন এসে তার স্থলাভিষিক্ত হয়ে দেশের সুযোগ সুবিধাগুলোকে নিজেদের মধ্যে ভাগবণ্টন করে নেবে। তাই নির্বাচনের মাধ্যমে সত্যিকারের পরিবর্তন আসতে হবে, অর্থাৎ মানুষের মধ্যে আশার সঞ্চার ও আস্থার পরিবেশ তৈরি হয়। আরও প্রায় ৪৫ দিন পর নির্বাচিত প্রেসিডেন্টের হাতে ক্ষমতা হস্তান্তর করা হবে। নতুন প্রেসিডেন্টের হাতে এমন সময় নির্বাহী ক্ষমতা হস্তান্তর করা হবে যখন নিষেধাজ্ঞা সহ নানা কারণে ইরানের অর্থনীতির বেহাল দশা। এক পরিসংখ্যানে দেখা গেছে, বর্তমান সরকারের শেষ সময় পর্যন্ত মুদ্রাস্ফীতির পরিমাণ ৪৫% গিয়ে দাঁড়াবে, যা কিনা অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে যাবে। ব্যাপক মুদ্রাস্ফীতির ফলে জিনিসের দাম এমন পর্যায়ে পৌঁছেছে যে জনগণের নাভিশ্বাস উঠে গেছে। পরিস্থিতি স্বাভাবিক করার ক্ষেত্রে আগামী নতুন সরকারের জন্য তা বিরাট চ্যালেঞ্জ হবে বলে মনে করা হচ্ছে। আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radio tehran bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radioteheran1982@gmail.com। এবার দৃষ্টি দিচ্ছি বাংলাদেশের দিকে। বাংলাদেশের ঢাকায় শনাক্ত ৬৮% রোগী হচ্ছে ভারতীয় ধরন বা ডেল্টা ভেরিয়েন্টের সংক্রমিত। এ অবস্থায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের আশঙ্কা, ঢাকায় করোনা ভাইরাসের আরেকটি ঢেউ আঘাত হানতে যাচ্ছে। এ সম্পর্কে বিশেষজ্ঞ প্রতিক্রিয়া সহ প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান। বাংলাদেশে করোনা সংক্রমণের ৬৪তম সপ্তাহ শুরু হয়েছে আজ ২০ জুন রোববার থেকে। করোনার সাপ্তাহিক সংক্রমণ পরিস্থিতির তুলনামূলক চিত্র পর্যালোচনা করে দেখা যাচ্ছে, দেশে বিগত এক সপ্তাহে অর্থাৎ ১৩ থেকে ১৯ জুন পর্যন্ত রোগী শনাক্ত বেড়েছে ৫৫.১৬%, আর মৃত্যু বেড়েছে ৪৬.৩০%। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, এক সপ্তাহের ব্যবধানে রাজধানী ঢাকায় করোনা ভাইরাসের সংক্রমণের হার বেড়েছে প্রায় ৩ গুণ। আগের সপ্তাহে যেখানে ঢাকায় দৈনিক শনাক্তের হার ছিল ৫%, তা গতকাল ১৯ জুন পাওয়া গেছে ১৪.১৭%। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী বাংলাদেশে এখন সংক্রমণ বাড়ছে ভারতীয় ধরন বা ডেল্টা ভেরিয়েন্টের কারণে। প্রথম দিকে বাংলাদেশের সীমান্তবর্তী জেলাগুলোতে ডেল্টা ভেরিয়েন্ট বেশি ছড়ালেও বর্তমানে সারা দেশেই তা ছড়িয়ে পড়েছে। এই অবস্থায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের আশঙ্কা, ঢাকায় করোনা ভাইরাসের আরেকটি ঢেউ আঘাত হানতে পারে। এ প্রসঙ্গে চিকিৎসকদের সংগঠন ডক্টরস প্ল্যাটফর্ম ফর পিপলস হেলথ এর সদস্য সচিব প্রফেসর ডাক্তার শাকিল আক্তার রেডিও তেহরানকে বলেছেন, আমাদের যে ডেল্টা ভ্যারাইটি যেটা আমাদের বর্ডারে প্রচুর হচ্ছে, ডেফিনিটলি ঢাকাও সেটা চলে আসে। সরকার চেষ্টা করছে স্বাস্থ্যবিধি বানানোর জন্য, কিন্তু তার আশা অনুরূপ সফল আমরা পাচ্ছি। এখন ঈদে যে আবার মুভমেন্ট হবে, গাভীর পশু কোরবানির জন্য কোরবানির হাট, অ্যাট দি সেম টাইম এদেশের কালচারালি এদেশের লোকজন শহর থেকে গ্রামে মুক্তি হয় তাদের আত্মীয় স্বজন পরিবার পরিজন নিয়ে ঈদ করার জন্য। এবং এই দুইটা ট্রেন্ডে আমরা মনে করছি যে হয়তো একটা উদ্যোগতি পেতে পারে। এখানে সরকারের সর্বাত্মক চেষ্টাটা হবে মুভমেন্টটা যদি রেস্ট্রিক্টেড করা যায় দুই ফর্মেই, যেটা হচ্ছে শহর থেকে গ্রামে যাওয়া বা গ্রাম থেকে শহরে আসা, আর গরুর যে মার্কেটিংটা, সেই মার্কেটিংটা যদি তাদের গরু নিয়ে মুভ করতে হবে না, সেটা তো হয়তো কিছুটা আপনার পরিত্রাণ পাওয়া যেতে পারে।
অনুরূপ মতামত ব্যক্ত করেছেন ডক্টরস ফাউন্ডেশনের মুখপাত্র ডাক্তার নিরুপম দাস। আমাদের যে কোনো মূল্যে হোক এবার গ্রামে যাওয়া, গ্রামে গিয়ে ঈদ করাটা এবারের মতো বন্ধ রাখতে হবে, না হলে আপনার এই কন্ডিশনটা ইন্ডিয়ার মতো হবে। কোরবানি তো একটা হলো একটা ঈদ, একটা ঈদের সময় তো মানুষের আনন্দ তো মাটি করা যাবে না, তবুও এবার গরু বাজারগুলো বসাতে হবে খোলা জায়গায়, একটা সামাজিক দূরত্ব বজায় রেখে গরু বাজারগুলো বসাতে হবে। এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের উপদেষ্টা ও আইইডিসিআর এর সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মুস্তাক হোসেন গণমাধ্যমকে বলেছেন, ঢাকায় রোগী শনাক্তের হার আগে ছিল ধীর গতিতে, কিন্তু এবার দ্রুত লাফিয়ে লাফিয়ে বাড়ছে। ঢাকায় করোনা শনাক্তের হার 20% বা তার উপরে উঠে গেলে তখন সবকিছু বন্ধ করেও কোনো লাভ হবে না। প্রতিবেদনটি শুনলেন। শ্রোতা বন্ধুরা, দৃষ্টিপাতের পর